হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় থেকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 200। এখানে তোমাদের যে হলদিবাড়ি হাই স্কুলটা দেওয়া হয়েছে তার সমস্ত অ্যান্সারগুলো দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো একের দাগের একেরটা কি বলছে, বরফ গলনের লিনতাপের মান কত? তোমরা এটা ক্লাস 7 থেকে পড়ে আসছো, 80 ক্যালোরি পার গ্রাম। তো চলো এটা হলো অ্যান্সার। এরপর দুয়ের দাগেরটা, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রদত্ত কোনটি আস্তরণ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়েরটা। এরপর তিনের দাগেরটা, ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পোড়ানো হয় সেটি কি? অবশ্যই অ্যাসিটিলিন, C2H2। অ্যান্সার হচ্ছে সিয়েরটা। এরপর চারের দাগেরটা, প্রদত্ত কোন রোগের চিকিৎসা ডটস পদ্ধতিতে করা হয়? এটা অবশ্যই করা হয় কোনটা না? যক্ষা। এরপর দুই দাগের একেরটা, উত্তপ্ত হলে বায়ুর ড্যাশ কমে যায়। তো উত্তপ্ত হলে বায়ুর ঘনত্ব কমে যায়। এরপর দুই দাগেরটা, আলুর ড্যাশ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে অক্সিজেন গ্যাস দেয়। তো এটা হচ্ছে আলুর ক্যাটালিজ এনজাইম। এরপর তিনের দাগেরটা, তড়িৎ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ড্যাশ বলে। এটা হবে অ্যানোড বলে। ডিপ লিটার পদ্ধতিতে ড্যাশ পালন করা হয়। এটা হবে মুরগি। এরপর তিনের দাগের একেরটা, থার্মোফ্লাক্স কে উদ্ভাবন করেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে জেমস ডিওয়ার। এরপরে দমদম জ্বর কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়? তো এটা হবে লিসম্যানিয়া, বা পুরোটাও লিখতে পারো লিসম্যানিয়া ডোনোভানি, বা শুধু লিসম্যানিয়া লিখলেও চলবে, কারণ বইয়ে দু জায়গায় দুরকমই লেখা আছে। লিসম্যানিয়া। ওকে। এরপর তিনের দাগেরটা, দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম লেখো। তো আগাছানাশক হচ্ছে 2,4-D, মানে 2,4-D। তাছাড়া লিখতে পারো ড্যালাপন, পিক্লোরাম, এছাড়া লিখতে পারো পিক্লোরাম। চলো দুটো বলেছি, হয়ে গেছে। এরপর চারের দাগে, হিমমিশ্র কি? হিমমিশ্রণের একটি ব্যবহার উল্লেখ করো। তো বরফের সাথে যদি আমরা লবণকে 3:1 অনুপাতে মিশিয়ে দিই সেটাকে হিমমিশ্রণ বলবো। একটি ব্যবহার কিনা মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। তো এটা তোমাদের টেক্সটে লেখা আছে, আর সহায়িকায় একটু কেমন ভাবে দেওয়া আছে দেখে নাও। একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলির অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমমিশ্র বলা হয়। তো বরফ চূর্ণ, যেরকম বরফ চূর্ণ 3:1 আর লবণের চূর্ণ 1 ওজন অনুপাতে মিশিয়ে প্রায় উষ্ণতা হয়ে যায় -23°C। আর এর ব্যবহার দেখে নাও, যে মাছ মাংস সংরক্ষণে, আইসক্রিম, কুলফি ইত্যাদি তৈরিতে, ইত্যাদি। আর এগুলো পড়ছে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো অ্যান্সারটা দেখে নাও। যে কোনো একটা, এই জন্য যে কোনো একটা প্রথমে রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে, সেই রাসায়নিক বিক্রিয়াটাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, কিউপ্রিক অক্সাইড CO প্লাস H2 হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করে কপার আর জল উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কিউপ্রিক অক্সাইড থেকে কি হয়েছে? কপার উৎপন্ন হয়েছে, তার মানে এটা কি হচ্ছে? বিজারণ। তো বিজারণ হয়েছে মানে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়েছে। তো কিউপ্রিক অক্সাইড কি ছিল? জারক পদার্থ। বিজারণ মানে বিজারিত হয়েছে। তাহলে কিউপ্রিক অক্সাইড কি জারক পদার্থ, বিজারিত হলো। কিসে বিজারিত হলো? কপারে। আবার দেখো হাইড্রোজেন থেকে H2, আমরা জানি কোনো পদার্থের সাথে যদি অক্সিজেন যোগ হয়, অক্সিজেন যোগ হলে কি হয়? জারণ হয়, আর অক্সিজেন বিয়োগ হলে বিজারণ হয়। তাহলে অক্সিজেন যোগ হয়েছে, অর্থাৎ H2 তে জারণ হয়েছে, তার মানে জারিত হয়েছে। জারণ হওয়া মানে জারিত হওয়া। তাহলে হাইড্রোজেন কি ছিল? যেখান থেকে জারণটা শুরু হয় সেই পদার্থটা বিজারক পদার্থ, তার মানে বিজারক পদার্থ জারিত হলো। কিসে জারিত হলো? অর্থাৎ বিজারক পদার্থ হাইড্রোজেন জারিত হয়ে হলো জলে পরিণত হলো। তো এইটাই আর কি, যে কোনো একটা বিক্রিয়া দিয়ে লিখবে, দিয়ে এরকম দেখিয়ে দিবে যে এখানে জারণ হচ্ছে, এটা বিজারণ হচ্ছে, আর যে জারণ হলো সে হলো জারিত। বিজারণ হওয়া মানে বিজারিত হলো। কার থেকে হলো? জারক পদার্থ বিজারিত হলো, বিজারক পদার্থ জারিত হলো, ব্যাস এটাই হচ্ছে এর অ্যান্সার, আর কিছুই না। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লেখো। তো অ্যান্সারটা দেখে নাও।
জাস্ট এটা উল্টে একটু সময় লাগছে। এই যে এটা অ্যান্সার। যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি কি? না, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোডে যায় এবং ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ পরিমাণিতে পরিণত হয়। অন্যদিকে অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িৎ পরমাণু বা মূলকে পরিণত হয়। ব্যাস, এটাই হলো অ্যান্সার। এরপরে কোশ্চেন কি আছে? বজ্র নিরোধক কিভাবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামগুলিকে রক্ষা করে, তা সংক্ষেপে আলোচনা করো। তাহলে দেখো, এটা হচ্ছে বজ্র নিরোধক। এই যে বাড়ির উপরে লাগানো থাকে, যে ত্রিশূলের মতো একটা দেখো ফলাকার জিনিস দেখতে পাচ্ছ, সূচিমুখ আছে, এটা বজ্র নিরোধক। তো এটা কিভাবে বাড়ি এবং বাড়ির সংলগ্ন জিনিসগুলোকে, বাড়ির মধ্যে যে জিনিসগুলো থাকে রক্ষা করে। তো তার এই যে গঠন এতটা লেখার দরকার নেই, শুধু কার্যনীতিটা এটা মেনলি এটা লিখলে চলবে। ঠিক আছে। তো তড়িদাহিত মেঘ বাড়ির উপর এলে মেঘের নিম্নাংশ থাকা উচ্চ আধানযুক্ত ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে, যা দ্রুত তামার দণ্ড দ্বারা, যে বজ্র নিরোধকটা অর্থাৎ যে পাতটা পুরোটাই হচ্ছে কিন্তু তামার দণ্ড, কারণ তামা ভালো একটা সুপরিবাহী, এই জন্য তামা নেওয়া হয়। যাই হোক, যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায়। সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুত বেগে মাটির দিকে ধাবিত হতে থাকে। সূচিমুখে সংস্পর্শে আসা বায়ুর অণুগুলিও সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ছুটে যায়। এই দুই ঘটনার ফলাফল হিসেবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধান আহিত বায়ুর অণুর স্রোত বা তড়িৎ বেতা, ইলেকট্রিক উইন্ড, ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগে অগ্রসর হয়। আহিত বায়ুর অণু এবং আয়নগুলির গতিপথে অবস্থিত বায়ুর অণুগুলির সঙ্গে সংঘাতে আরও ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেগুলি দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে দেয়। অর্থাৎ কি, যখন দেখো মেঘ সৃষ্টি হয়, মেঘের দেখবি উপরের দিকে থাকে ধনাত্মক আধান আর নিচের দিকে কি থাকে? ঋণাত্মক আধান। এই দেখো, মেঘের উপরের দিকে ধনাত্মক আধান ছিল, নিচের দিকে ঋণাত্মক আধান। আবার এখান থেকে কি ধনাত্মক আধানগুলো আবার উপরের দিকে এভাবে যাচ্ছে, তাহলে এই ঋণাত্মক আধানটা অনেকটা প্রশমিত করে দেবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে কারণটা এখানে লেখা আছে। তার ফলে কি হবে? আর বাড়ির উপর বজ্রাঘাত হবে না, তাই তো? তাহলে বজ্রাঘাত যদি না হয়, বাড়ি সুরক্ষিত থাকবে, আর বাড়ির মধ্যে যে অবস্থা জিনিসগুলো তাও সেও সুরক্ষিত থাকবে। এটাই হলো এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে? লাস্ট কোশ্চেন, চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের টেক্সট বইয়ে চায়ের গুণাগুণ অনেকগুলো লেখা আছে, তার মধ্যে কতগুলো গুণাগুণ যতগুলো তোমরা মনে করে রাখতে পারবে পরীক্ষার হলে ততগুলোই লিখবে। তো দেখো, এখানে অনেকগুলো গুণাগুণ দেওয়া আছে, আমি এটা পড়ে বলছি না, তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখে নিও। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।